যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপে বাংলাদেশি রপ্তানিমুখী শিল্পে ক্ষতির শঙ্কা। মার্কিন শর্ত মানার ক্ষেত্রে সতর্কতার পরামর্শ। আজ শুরু দ্বিতীয় দফা আলোচনা। নানা সংকটে ও পোশাক রপ্তানিতে বিদায়ী অর্থ বছরে রেকর্ড গড়েছে বাংলাদেশ। বছর ব্যবধানে বেড়েছে ৩ বিলিয়ন মার্কিন ডলার, প্রবৃদ্ধি ৯%। বাংলাদেশ ভারত বাণিজ্য রেষারেষিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে ৬ লাখ টন। দুদেশের মধ্যে বিধিনিষেধ আরোপ বন্ধের আহ্বান ব্যবসায়ীদের। ভরা মৌসুমেও নওগাঁয় চালের পাইকারি মোকামে অস্থিরতা। বস্তা প্রতি ৪০০ থেকে ৪৫০ টাকা বাড়তি দরে বিক্রি। কৃত্রিম সংকট তৈরি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল, আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। ঢাকা এলিভেটেডের পূর্ণাঙ্গ সুবিধা পেতে অপেক্ষা আরও ১.৫ বছরের। প্রশাসনিক জটিলতা কেটে যাওয়ায় কর্মী নিয়োগ শুরু। চালু হলে রাজধানীতে যানজট নিরসনের আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ হলে ক্ষতির মুখে পড়বে রফতানি খাত বহুমুখীকরণের প্রচেষ্টা, এমন শঙ্কা রফতানিকারকদের। তবে শুল্ক ভার কমাতে মার্কিন শর্ত মেনে নেওয়ার আগে সরকারকে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তাদের। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার আইনের চাপে যেন পড়তে না হয় তা মাথায় রেখেই এগিয়ে নিতে হবে আলোচনা। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রফতানি গন্তব্য। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর এর তথ্য, ২০২৪ সালে দেশটিতে ৮৪০ কোটি ডলার রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে ২২০ কোটি ডলারের পণ্য ও সেবা। বাংলাদেশের দিক থেকে ৬০০ কোটি ডলারের বেশি এই বাণিজ্য ঘাটতি কমাতে ১ আগস্ট থেকে ৩৫% শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অথচ ভিয়েতনামের সঙ্গে ১২,৩৫০ কোটি ডলার ঘাটতির পরও শুল্ক আরোপ হচ্ছে মাত্র ২০%। অন্যদিকে ভারতের সঙ্গে ৪,৫৭০ কোটি ডলার ঘাটতির পরও চলমান রয়েছে আলোচনা। এক্ষেত্রে বাংলাদেশ বৈষম্যের শিকার হচ্ছে কিনা সেই প্রশ্ন রেখে উদ্যোক্তারা বলছেন, মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে প্লাস্টিক, চামড়া, ইলেকট্রনিক্স সহ উদীয়মান রফতানি খাত। নতুন নতুন শিল্প বা ভ্যালুয়েটেড শিল্পগুলোতে আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়বো। যদি নাকি ভিয়েতনামে 20% থাকে, তাহলে এখন ওই নতুন শিল্পগুলা দেখা যাবে যে ওই সব দেশই গড়ে উঠতেছে যারা নাকি ট্যাক্স বেনিফিট বেশি পেয়েছে। কেন আমাদের সাথে কাজ করবে 15% আপনার বেশি দিয়ে? ইন্ডিয়া, পাকিস্তান এবং ভিয়েতনাম, এই তিনটের সাথে সামঞ্জস্য যদি থাকে তাহলে আমরা এই সেক্টর আপনার টিকে থাকবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে। এমনকি কোনো দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশকেও দিতে হবে। এই অবস্থায় সতর্কতার সঙ্গে শুল্কাভার কমানোর আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ রফতানিকারকদের। এমন কোনো কিছু করবে না যাতে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় বা আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। রাষ্ট্র আগে, তারপরে বাকি সবকিছু। এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নকে বাদ দিয়ে আমাদের কোনো কিছু চিন্তা করার কোনো অবকাশ নাই। এদিকে মার্কিন শর্ত মানতে গিয়ে যেন বিশ্ব বাণিজ্য সংস্থার আইন ভঙ্গ করে বাড়তি চাপে না পড়ে সরকার, সেদিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আলাপ আলোচনা অনেক কিছুই কিন্তু আমরা অলরেডি দিয়েছি। এখন যদি আমাদেরকে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার বাইরে যে দ্বিপাক্ষিকভাবে কিছু দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং সেটা আমরা স্বীকৃত হই, তাহলে হয়তো বা আমাদের কিছুটা কমতে পারে, কিন্তু সেইটা বাংলাদেশকে অন্যান্য বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। এর আগে গেল ২ এপ্রিল ৩৭% শুল্ক আরোপ করার এক সপ্তাহ পর দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে ৩ মাসের সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আজ শুরু হচ্ছে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠক। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতরের আমন্ত্রণে আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে এই আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৪টি দেশের নেতাদের উদ্দেশ্যে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশে প্রথম দেশ হিসেবে এই আলোচনায় অংশ নিচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত বাণিজ্য সচিব সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এই আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আলোচনায় ভার্চুয়ালি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও অংশ নেবেন। এর আগে প্রথম দফা আলোচনার পর গেল 27 জুন দুই দেশই তা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছিল। নানা সংকটের মাঝেও চীন আমেরিকার বাণিজ্যিক টানাপোড়েনের জেরে বিদায়ী অর্থ বছরে 9% প্রবৃদ্ধি হিসেবে 39 বিলিয়ন মার্কিন ডলারের বেশি তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছরের তুলনায় যেমন 3 বিলিয়ন মার্কিন ডলার বেশি, তেমনই সাম্প্রতিক সময়ের রেকর্ড। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। অথচ অর্থ বছরের বিশাল একটি সময় জুড়ে ছিল ঢাকা, সাভার এবং গাজীপুরে কথিত শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতা। চায়নার সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের খানিকটা অবনতি হয়েছে, সেখান থেকে কিছু আরএমজির অর্ডার শিফট হয়েছে, তার কিছু অংশ বাংলাদেশেও এসছে। মূলত গত 6 মাসের বেশি সময় ধরে শুল্ক হার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের টানাপোড়েন চলছে। এই অবস্থায় মার্কিন বায়াররা চীনের অর্ডারের একটি অংশ যেমন বাংলাদেশকে দিয়েছে, তেমনি বাড়তি এসেছে ইউরোপ বায়ারদের অর্ডারও। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি আমরা, যে কোনো স্টাইল হ্যান্ডেল করতে পারি, যে কোনো ধরনের গার্মেন্টস আমরা বানাতে পারি, যার জন্য পৃথিবীর যারা বড় বড় বায়ার আছে তাদের একটা আস্থার একটা স্থান, এবং তারা খুব নিরাপদ বোধ করে যে বাংলাদেশে এই গার্মেন্টসগুলি রিপ্লেস করার জন্য। রেকর্ড পরিমাণ পণ্য রপ্তানি হলো সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি পরিবর্তনের কারণে অনেকটা দুশ্চিন্তা রয়েছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। আমাদের প্রবৃদ্ধি আরও বাড়বে, আমাদের ক্যাপাসিটি আছে। আমরা যদি বিভিন্ন পরিবেশ এবং বিভিন্ন জায়গা থেকে যদি আমরা সুযোগ সুবিধাগুলো পাই এবং ট্যারিফগত সমস্যার থেকে যদি আমরা উত্তরণ পাই, তাহলে আমাদের এই প্রবৃদ্ধি অনেক বেশি বেড়ে যাবে। বাংলাদেশ থেকে বছরে 8.5 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় আমেরিকায়। এবার আমাদের প্রত্যাশা হচ্ছে যদি ট্যারিফ যদি একটা যৌক্তিক পর্যায়ে থাকে, ধরুন যেখানে ভিয়েতনামের 20%, সেখানে আমাদের যদি 35% হয়, এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে টিকে থাকা। তো এটা যদি একটা যৌক্তিক পর্যায়ে থাকে, আমরা মনে করি আমাদের গার্মেন্ট এক্সপোর্ট দিন দিন বাড়বে আরও। 2024-25 অর্থ বছরে 9.73% প্রবৃদ্ধি হিসাবে 21.15 বিলিয়ন মার্কিন ডলারের নিটোয়ের পণ্য রপ্তানি হয়েছে। তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশাল শ্রমবাজার। বিশেষ করে সদ্য বিদায়ী অর্থ বছরে নানা সংকটও তেমন বন্ধ ছিল না গার্মেন্টসের উৎপাদন, বরং বিদেশি বায়ারদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়েছে নিত্য নতুন ডিজাইনের তৈরি পোশাক। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। দর্শক, আজ আমরা আলোচনা করব মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক নিয়ে। এজন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন নিট পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক। জনাব ফজলুল হক, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র 35% শুল্ক আরোপ করেছে বাংলাদেশে। আপনার কাছে জানতে চাই যে আগে যে প্রায় 16% শুল্ক ছিল, সেটা যুক্ত হয়ে 35% নাকি 35% আবার নতুন করে যুক্ত হবে? মানে 35.5%-এর সাথে 16% যুক্ত হবে। ধন্যবাদ। প্রথমে বলি যে এই 35% হচ্ছে অতিরিক্ত। মানে আগে যেটা আমরা 15.5 বা 15 যেটা বলি, এটা ছিল একটা গড়, কিন্তু প্রত্যেকটা পণ্যের জন্যই আলাদা আলাদা শুল্ক নির্ধারণ করা আছে। ইভেন তৈরি পোশাকের ভিতরেও টি শার্ট, শার্ট, জ্যাকেট, এবং সেটা আবার 100% কটন কিনা, পলিয়েস্টার কিনা, এই সমস্ত বিভিন্ন বিবেচনায় শুল্ক হার ভিন্ন রকম ছিল, আছে এবং এখনো। এবং যেখানে যেটাই থাকুক, মানে আগে যদি আপনি কোনো পণ্যের উপর 15% দিতেন, এখন সেটার উপরে 50% শুল্ক দিতে হবে। আগে 10% থাকলে 45%, সেটা পরিষ্কার, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এটা হচ্ছে বাড়তি, সোজা হিসাব হচ্ছে বাড়তি শুল্ক, এটা 35%। সো এই জন্য এটার মানে প্রভাবটা অনেক বেশি। জি,
আপনার কাছে জানতে চাই তাহলে সর্বমোট ওদিকে ছিল 15-র বেশি, এদিকে 35, সর্বমোট 50% মতো শুল্ক আরোপ করতে হবে। তো জানতে চাই যে আজকে তো দ্বিতীয় দফার বৈঠক শুরু হচ্ছে, তো দেখা যাচ্ছে যে প্রথম দফার বৈঠকে কিন্তু দুই দেশই বলেছে ফলপ্রসূ কিছু আলোচনা হয়েছে। তো তো আপনার মনে হয় যে এই আলোচনায় কোন কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত? ধন্যবাদ। এটা হচ্ছে যে প্রথমত আমরা মানে আমি গতকালকে থেকে একটা জিনিস হতাশার কথা বলছি যে পুরো প্রক্রিয়াতে প্রাইভেট সেক্টরকে আসলে এনগেজ করা হয়নি। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। এটা উচিত ছিল। আর যাই হোক, যেটা হয় নাই সেটা তো আর খুব বেশি বলে লাভ নেই, আমরা তবু হতাশার কথাটা আরেকবার বললাম। মানে জিনিসটা হচ্ছে যে মানে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ যারা, বিশেষ করে ভিয়েতনামেরটা আমরা জানি তারা 20% সেটেল করেছে আমেরিকার সঙ্গে। ভারত পাকিস্তান আমাদের অন্য প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর ব্যাপারটা আমরা এখনো পরিষ্কার না, কিন্তু যতটুকু শোনা যাচ্ছে ভারত চুক্তির খুব কাছাকাছি আছে। সো এইটা আমাদের জন্য মোটেও খুব ভালো সংবাদ না। আমরা যদি ভিয়েতনামের সমান সমান বা কাছাকাছি না যেতে পারি বা ভারতের কাছাকাছি না থাকতে পারি, আমাদের শুল্ক যদি ভিয়েতনাম বা ভারতের চাইতে অনেক বেশি হয়ে যায়, তাহলে পরে যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সো মানে যেটা আলোচনার শুল্কের দিক থেকে এই জায়গাটা লক্ষ্য রাখা হচ্ছে সবচেয়ে প্রধান দিক। আরেকটা জিনিস হচ্ছে যে মানে এই দ্বিতীয় দফা আজকে যে আলোচনা হচ্ছে, আমরা আশাবাদী, আমরা সবসময় আশা রাখতে চাই যে একটা ভালো ফলাফল মানে আমাদের অনুকূলে আসুক। কিন্তু আবার দেখেন যে গত পরশুদিন পর্যন্ত আপনাদের মাধ্যমে আমরা জেনেছি মাননীয় বাণিজ্য উপদেষ্টা বা তার সঙ্গে যারা আছেন তারা এরকম একটা ধারণা দিয়েছেন যে খুব ভালো একটা ফলাফল আসতে যাচ্ছে, এবং আপনার সংবাদে আপনি বললেন প্রথম দফা বৈঠকের পরে এরকমই একটা মানে কনক্লুশন ছিল যে খুব একটা ভালো ফলাফল আসবে, কিন্তু ভালো ফলাফলটা আমরা দেখলাম যে 35%। সো মানে আমাদের আশা করতেও ভয় লাগে, বাট তারপরও আশা করা ছাড়া আমাদের কোনো মানে বিকল্প নাই। আমি মনে করি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়টা মানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা দরকার। কারণ মানে এটা এই বাজার হাতছাড়া হলে যেটা হবে, আমাদের রপ্তানি তো কমবেই, কিন্তু রপ্তানির কমার যে টাকার পরিমাণ, যে $4 বিলিয়ন বা $5 বিলিয়ন রপ্তানি কমে গেল, সেই টাকার পরিমাণটাই কিন্তু শেষ কথা না। এটার সঙ্গে অনেক মানুষের কর্মসংস্থান এবং এইটার একটা চেইন ইফেক্ট আছে, সবই নেগেটিভ। তো সেইটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়াবে, এবং আরো অনেক কিছু জটিলতা আছে, সেটা এখন নাই বললাম। তো পাশাপাশি একটা জিনিস যেটা আমরা শুনতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠিন কিছু শর্ত দেওয়া হয়েছে। যেমন একটা শর্তের কথা আমি পরিষ্কারভাবে জানি এবং মনে করতে পারছি যে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্যে যখন যে সিদ্ধান্ত নেবে, ধরেন তারা ঘোষণা করলো যে আমি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্যবসা করব না, বাংলাদেশকেও একই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এইটা বাংলাদেশের মতো দেশের পক্ষে মানাটা মোর দেন ইম্পসিবল আমি মনে করি আর কি। মানে দেখছি যে এই যে নানামুখী জটিলতা রয়েছে, তো এক্ষেত্রে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত অন্য কোথায় আসলে বাংলাদেশে দেখা যায় রপ্তানি বাজার মানে রয়েছে, সম্ভাবনা রয়েছে, আর সেক্ষেত্রে কি করতে পারে যে রপ্তানি বাজারকে আরো শক্ত অবস্থান তৈরি করতে? সেটা হচ্ছে আমাদের তো ধরেন আমাদের নিউ মার্কেট ডেভেলপমেন্টের সরকারের সহায়তা আছে এবং আমাদেরও সর্বোচ্চ চেষ্টা আছে, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। সেই চেষ্টাকে আরো বেগবান এবং কার্যকর করতে হবে, খুব ফোকাসড হইতে, মানে আমাদের যেমন ল্যাটিন আমেরিকা, ইস্টার্ন ইউরোপ, আমাদের ফার ইস্ট, এইগুলোতে আমাদের প্রতিবেশী দেশ ভারত, চীন, এইগুলোতে আমাদের মানে রপ্তানি বাড়ানোর মানে বিশাল সুযোগ রয়েছে। জাপান, অনেক সুযোগ রয়েছে, ইভেন মানে আমার ইউরোপেও সুযোগ রয়েছে। কিন্তু সেটা কিন্তু এটা যুক্তরাষ্ট্রের এই মুহূর্তের বিকল্প না। এই মুহূর্তের বিকল্প না এই কারণে যে এই নতুন বাজারটা তৈরি করতে অনেক সময় লাগবে। সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের বাজার যদি আমি এখন এই সামনের মাস থেকে হারানো শুরু করি, তো সেইটা কিন্তু নতুন বাজার দিয়ে কাভার করা যাবে না। কিন্তু এটাও ঠিক, নতুন বাজারের প্রতি আমাদের এইখান থেকে শিক্ষা নিয়ে নতুন বাজার খোঁজার ক্ষেত্রে আমাদের পদক্ষেপগুলোকে আরো কার্যকর এবং আরো রেজাল্ট ওরিয়েন্টেড করতে হবে। এটা মনে হয় আজকে এখান থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে আর কি। সেক্ষেত্রে কি প্রণোদনা বাড়াতে হবে নাকি শুল্ক বাধা রয়েছে নতুন বাজারগুলোতে? না, প্রণোদনা তো সরকার দিয়েছে, কিন্তু প্রণোদনার চাইতে ব্যাপার হচ্ছে কি যে আমরা যে নতুন বাজারগুলোতে খুঁজছি সেটাতে মানে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি দেখি যে নতুন বাজার খোঁজার ক্ষেত্রে আমরা হয়তো একটা মেলা করি বা একটা ডেলিগেশন যাই, তারপরে মানে এইটার আর খুব ফলো আপ হয় না, খুব বেশি ফলো আপ হয় না। কিন্তু যদি আপনি খুব কন্টিনিউয়াস ফলো আপ থাকে, যেমন আমি জাপানের কথা বলতে পারি, জাপানে আমাদের এখান থেকে এটা মানে 2010 সাল, 9 সাল, 10, 11, 12 তখন একটা কন্টিনিউয়াস ফলো আপ ছিল এই মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সেইটার একটা রেজাল্ট কিন্তু আমরা জাপান মার্কেটে খুব ভালোভাবে প্রবেশ করতে পেরেছি এবং সেই
কন্টিনিউয়াস এফোর্টের ফলে জাপানে আমরা শুল্কমুক্ত সুবিধা পেয়েছি। সো যেই দেশটাকে আমরা টার্গেট করি, আমরা এরকম কিছু দেশকে টার্গেট করে যদি একেবারে একটা লং টার্ম প্ল্যান নেই, যে একটা ডেলিগেশন পাঠালাম বা একটা মেলায় অংশগ্রহণ করলাম, দ্যাট শুড নট বি এনাফ। সো সেই জায়গাটাই মানে আমাদের যারা ব্যবসায়ী তাদেরকে উদ্যোগ নিতে হবে, ব্যবসায়ী সংগঠন যারা আছে বিজিএমই বিকেএমই তারাও প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এবং সরকারের পক্ষ থেকে ইপিবি এবং অন্যান্য যে সরকারি সংগঠনগুলো আছে তারা সাধ্যমতো উদ্যোক্তাদের সহায়তা করবে। প্রণোদনার ব্যাপারটা আমি আর একটু পরে আসতে চাই। এখনই নতুন বাজারের জন্য প্রণোদনা দেয়াই আছে, শুধু প্রণোদনাই সব কথা না, মানে প্রণোদনা ছাড়াও আরো অনেক মানে কাজ করার বাকি আছে নতুন মার্কেটের ক্ষেত্রে। এটা একটা আলাদা করে একটা টাস্ক ফোর্স করে মানে আমার মনে হয় যে একটা মানে লং টার্ম প্ল্যান করা দরকার আমাদের মার্কেট ডাইভার্সিটি। জি, আপনার কাছে শেষ প্রশ্ন রাখতে চাই, ভিয়েতনাম তো যুক্তরাষ্ট্রের সঙ্গে একক চুক্তি করেছে, সেক্ষেত্রে বাংলাদেশ কেন যেতে পারছে না, এই বিষয়ে আপনার বক্তব্য কি, ছোট করে উত্তর দেবেন? মানে এইটা ওই যে বললাম যে বাংলাদেশের যে কিছু কঠিন কঠিন শর্ত, যেমন বাংলাদেশের এই চুক্তির ক্ষেত্রে এই যে এই কঠিন শর্ত যেটা আমি বলছিলাম, সেটা আমার বুদ্ধিতে আমি বুঝি এটা বাংলাদেশের পক্ষে মানা সম্ভব না। এখন ভিয়েতনামের অবস্থান বাংলাদেশের অবস্থা একটু একটু অনেক তফাৎ আছে। সো বাংলাদেশের একটা জিনিস হচ্ছে কি, যে দ্বিপাক্ষিক চুক্তিগুলি করার ক্ষেত্রে বাংলাদেশের যারা আমলাতন্ত্র তারা দীর্ঘদিন যাবতই একটা নেতিবাচক মনোভাব পোষণ করে আসছেন। সো এই জায়গা থেকে তাদের উদ্যোগের এই মানে আমাদের যে পলিসি মেকার, বিশেষ করে মানে যে আমলাতন্ত্র আছে, তাদের আরো একটু সক্রিয় ভূমিকা নেওয়া দরকার। নট অনলি যুক্তরাষ্ট্র, অন্যান্য বড় দেশের সঙ্গেও দ্বিপাক্ষিক চুক্তি করাটা এখন সময়ের দাবি। আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়েছি, নট অনলি যুক্তরাষ্ট্র না, ভিয়েতনাম কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও দ্বিপাক্ষিক চুক্তি করেছে। সো আমাদেরকেও এই ক্ষেত্রে একেবারে মানে সবকিছু ঝেড়ে ফেলে মানে মাঠে নামতে হবে, যে বড় বড় দেশগুলোর সঙ্গে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল ধরনের জটিলতা নিরসন হোক এবং বাংলাদেশ রপ্তানি বাজারে ভালো অবস্থান তৈরি করুক, এটাই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে অংশগ্রহণ করার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান এবং মার্কিন শুল্ক নীতি নিয়ে, আর এজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক। ভরা মৌসুমেও নওগাঁর পাইকারি মোকামে মাস জুড়েই স্থবির চালের বাজার। কেজিতে 5 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে দাম, বস্তা প্রতি 400 থেকে 450 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। কম দামে ধান কিনে মজুত করায় তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। কৃষক নেতারা বলছেন, ব্যবসায়ী এবং মিলারদের এই মজুত প্রক্রিয়ায় ভোক্তার পকেট থেকে গেছে প্রায় 1.5 কোটি টাকা। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। চালের ভরা মৌসুম, তাই বস্তায় বস্তায় চাল ও ধানে ঠাসা মিলের গুদাম। তবে মাস জুড়েই বাজারে অস্থির চালের দর। নওগাঁর মোকামে বস্তাপ্রতি দর বেড়েছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। যদিও গেল বুড়ো মৌসুমে জেলায় ধানের ভালো ফলন ছিল, তারপরও হঠাৎ চালের বাড়তি দরে বিপাকে ভোক্তারা। চলতি মাসে প্রতি কেজি চালে দাম বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। ভোক্তাদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। প্রতি কেজি প্রায় 8 টাকা বৃদ্ধি, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। রাগবাবুকে ধরার জন্য আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জেলার অব্যবহৃত মিলগুলো ধান ও চাল মজুদের ডিপো হিসেবে ব্যবহার করছেন মিলার ও ব্যবসায়ীরা। চালের বাড়তি দরের লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনী মজুদ বিরোধী অভিযানে নেমেছে। মাস জুড়ে চলা চালের অস্থির বাজারে ভোক্তার কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা নওগাঁর মোকামের মিলারদের পকেটে গেছে বলে মনে করছেন কৃষি বিশ্লেষকরা। কর্পোরেট ব্যবসায়ীরা এই জায়গাটাকে ব্যবহার করছে, এই এজেন্সিদেরকে ব্যবহার করে, মিলারদেরকে এজেন্সি হিসেবে ব্যবহার করে মূলত পুরা ধানের বাজারটা তারা নিয়ে এসেছে। কৃষকেরা ধান চাষ করে নিঃস্ব হয়ে যাচ্ছে, অপরদিকে এখানকার বড় বড় ব্যবসায়ীরা চালের ধান থেকে চাল করে তারা লুটপাট প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। গেল বুড়ো মৌসুমে অনুকূল আবহাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কৃষকের ঘরে উঠেছে বলছে কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায় এবং রোগবালাই আক্রমণ গত বছরের তুলনায় কম হয় এবছর প্রায় 8,71,655 মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। তবে চালের দর বাড়ানোর খোঁড়া যুক্তি ব্যবসায়ীদের, আর সুযোগ সন্ধানী ধান চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যবস্থা নিতে প্রশাসন কাজ করছে দাবি জেলা প্রশাসকের। যারা কর্পোরেট ব্যবসা করে তাদের রেট কিন্তু অনেক বেশি, ওখানে এমআরপি লিখে তারা মানে বাজারে বিক্রি করছে, অথচ মিলের রেট কিন্তু অনেক কম। বেশিরভাগই ব্যবসায়ী তারা ছদ্ম নামে তার নিজস্ব গোডাউন বাদ দিয়ে ভিন্ন কোনো গোডাউনে তারা এরকম করছে। তো এগুলা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটা ভেরিফাই করি এবং তারপরে অভিযানগুলো পরিচালনা। জুন জুলাই মাসে জেলার মিল পর্যায়ে মজুদ বিরোধী অভিযানে 13 প্রতিষ্ঠানে অতিরিক্ত ধান ও চাল মজুদের কারণে 7,12,000 টাকা জরিমানা ও 4 ব্যবসায়ীকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বাংলাদেশ ভারত বাণিজ্য রেষারেষির জেরে প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে কমেছে আমদানি রফতানি। বছর ব্যবধানে 2024-25 অর্থ বছরে আমদানি কমেছে 6 লাখ টন আর রফতানি 75,000 টনের বেশি। দুই দেশের মধ্যে বিধিনিষেধ আরোপে বন্ধের আহ্বান জানিয়েছে ক্ষতির মুখে থাকা ব্যবসায়ীরা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর চলছে বাংলাদেশ ভারত কূটনৈতিক টানাপোড়েন, যার প্রভাব পড়েছে বাণিজ্যে। দুই দেশ পাল্টাপাল্টি বিধিনিষেধ আরোপ করায় বেনাপোল বন্দরে কমছে আমদানি রপ্তানি বাণিজ্য। 2023-24 অর্থ বছরে বন্দরটি দিয়ে আমদানির পরিমাণ ছিল 21,30,228 টন পণ্য। 2024-25 অর্থ বছরে 6,31,330 টন কমে হয়েছে 14,98,898 টন। অন্যদিকে 2023-24 অর্থ বছরে ভারতে রপ্তানি হয়েছে 4,56,672 টন বাংলাদেশি পণ্য। গেল অর্থ বছরে 75,232 টন কমে হয়েছে 3,81,440 টন। বাণিজ্য কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্টরা। বন্ধ থাকার কারণে আমরা ভারতে যেতে পারছি না এবং মাল ইম্পোর্ট করতে পারছি। পাট, চট, সুতলি রপ্তানি, পোশাক ক্ষেত্র এগুলো পুরো বন্ধ হয়ে গেছে। এই যে বারবার এরকম হঠাৎ যে সিদ্ধান্ত হচ্ছে, এক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে একটা বড় ক্ষতি হচ্ছে। এটা শুধু বাংলাদেশের নয়, ভারতেরও ক্ষতি হচ্ছে। বাণিজ্যের পরিমাণ কমে আসায় বন্দর দিয়ে সরকারের রাজস্ব আয়েও প্রভাব পড়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেকগুলো পণ্য আমাদের প্রয়োজন না থাকাতে সরকার কর্তৃক রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তো অনেকগুলো পণ্য যেগুলো আমাদের দেশেই উৎপন্ন হয় সেগুলো এখন আর আমরা আমদানি করছি না। ফলে আমাদের আমদানির পরিমাণ কিছুটা গত অর্থ বছরে যে অর্থ বছরে কিছুটা কমেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন ভারত থেকে প্রায় 600 ট্রাক পণ্য আমদানি ও 250 ট্রাক পণ্য রপ্তানি হলেও এখন তা নেমে এসেছে 500 ও 100 ট্রাকের নিচে। সময় সংবাদ, বেনাপোল। পুঁজিবাজারের খবর। ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির লেনদেন। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসি ওয়েবসাইটে। গতকাল আমরা দেখেছিলাম যে গত কার্যদিবসে 601 কোটি টাকার লেনদেন হয়েছে, যেটা সাম্প্রতিক সময়ে কিন্তু সর্বোচ্চ, এবং 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। আজকেও দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। প্রধান সূচক ডিএসি এক্স ইন্ডেক্স সেটি 31.7 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 5,013 পয়েন্টের বেশি। এটা কিন্তু অনেক দিন পরে 5,000 পয়েন্ট কিন্তু ছিল প্রধান পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসি এক্স, এবং ডিএসি এস সরিয়া সূচক সেটি দেখছি 5.4 পয়েন্ট কমে এখন অবস্থান করছে 1,089 পয়েন্টের বেশি। ঊর্ধ্বমুখী রয়েছে কিন্তু ডিএস 30 বাছাইকৃত ইন্ডেক্স, সেটি কিন্তু 6.5 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1,882 পয়েন্টের কিছুটা বেশি। আর এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে সর্বমোট লেনদেন হয়েছে 127 কোটি টাকার কাছাকাছি। যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে দেখা যাচ্ছে 269টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 43টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 80টি কোম্পানির শেয়ারের দাম। আর এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তাদের কার অবস্থান কোথায় জানিয়ে রাখতে চাই যে গত 3 দিনে কিন্তু 500 কোটির ওপরে লেনদেন হচ্ছে এবং প্রতিদিন কিন্তু বাড়ছে। আজকে দেখা যাক সেই বাড়তিটা 600 কোটির আরও কত ওপরে যায়। তো প্রথমে দেখা যাচ্ছে ব্রিজ হ্যাচারি রয়েছে, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 50 টাকা 80 পয়সায়। ব্র্যাক ব্যাংক রয়েছে 56 টাকা একটি শেয়ার এখন লেনদেন হচ্ছে। তারপরেই কিন্তু রয়েছে বারাকা পতেঙ্গা, তার একটি শেয়ার বিক্রি হচ্ছে 15 টাকা 70 পয়সায়। তারপরেই কিন্তু রয়েছে শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, যার একটি শেয়ার বিক্রি হচ্ছে 40 টাকা 80 পয়সায়, এবং 5 নম্বরে রয়েছে ওয়ান ব্যাংক পিএলসি, যার একটি শেয়ার বিক্রি হচ্ছে 8.5 টাকায়। তো ঢাকা পুঁজিবাজারে দেখা যাচ্ছে একটি কিন্তু সুবাতাস বইছে এবং প্রতিদিনই লেনদেন বাড়ছে। আজকে দেখা যাক কতটা লেনদেন বাড়ে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। গেল অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে 4.86%। 2024 সালের একই সময়ে যা ছিল 4.62%। সোমবার এমন হালনাগাদ তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারায় গেল জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে দেশের জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে 14,19,718 কোটি টাকা। বিবিএসের তথ্য অনুযায়ী গেল জানুয়ারি মার্চ প্রান্তিকে সবচেয়ে বেশি 6.91% প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে। এ সময় সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে 5.88%। অবশ্য এই প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় কমে নেমেছে 2.42%। আগের অর্থ বছরের একই সময়ে যা ছিল 4.02%। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর মাধ্যমে 2 মাসের আমদানি ব্যয় $200 কোটি পরিশোধের পর রিজার্ভ নেমেছে $3,000 কোটি নিচে। যদিও BPM-6 অনুযায়ী বৈদেশিক মুদ্রার মজুদ $2,445 কোটি।
সার্কভুক্ত 7টি দেশ এবং মিয়ানমার ও ইরান এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর মাধ্যমে নিজেদের মধ্যে বাণিজ্যিক লেনদেন করে। মে ও জুন মাসের আমদানি ব্যয় বাবদ এই ইউনিয়নে বাংলাদেশ পরিশোধ করেছে $219 কোটি, যা গেল 3 বছরের মধ্যে সর্বোচ্চ দ্বিমাসিক আগু পেমেন্ট। সোমবার $200 কোটি বেশি পরিশোধের পর রিজার্ভ আবার নেমেছে $3000 কোটি নিচে। এতে রিজার্ভ ঠেকেছে $2952 কোটি। IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী যা $2445 কোটি। স্লাইটলি কমেছে, আমরা 30-এর নিচে নামতে চাই না, অবস্থা আমাদেরকে নামিয়েছে, আবার আমরা উঠে যাব। প্রতিবারে যে $2 বিলিয়ন পেমেন্ট করতে হবে কোনো কথা নেই, এবার একটু বেশি হয়েছে। এর আগেরটা হয়তো 1.8 ছিল, সামনে যদি 1.7 হয় ইরোশনটা আরো কম হবে। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র বললেন, আমদানি ব্যয় পরিশোধ বাড়ায় দেশের অর্থনীতি সক্ষমতা বৃদ্ধির প্রমাণ মিলতে শুরু করেছে। ইম্পোর্ট বেশি করতে হচ্ছে, এই জন্য দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই, কারণ এক্সপোর্ট ইম্পোর্ট মিলেই হচ্ছে আপনার ট্রেড। অর্থাৎ যত বেশি আপনার এরকম ট্রানজ্যাকশন হবে তত আপনার আর্থিক সক্ষমতা সৃষ্টি হবে। 2 মাসে একবার আকুর বিল পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। এর আগে গেল 7 মে, মার্চ, এপ্রিলের বিল বাবদ $188 কোটি পরিশোধ করেছিল। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ কমায় নওগাঁর আড়তে সব ধরনের আমের দাম মন প্রতি বেড়েছে 500 থেকে 600 টাকা। বিস্তারিত জানাতে শহরের আমের আড়ত পল্লীতে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, মধুমাস শুরু হয়েছিল মে মাসের শেষ সপ্তাহ থেকে। এরপর থেকে ধাপে ধাপে কিন্তু বিভিন্ন ফলের সমারোহ, বিশেষ করে এই অঞ্চলের যেসব আম রয়েছে, অন্তত 23 পদের আমের সমারোহ কিন্তু প্রতি সপ্তাহে বাজারে জাত করা হয়ে থাকে। এবং এই আমের যে সরকারিভাবে যে এখানে একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল বাজারজাত করার, এটা কিন্তু এর মধ্যে ইতিমধ্যে বেশ কিছু আম শেষ হয়েছে এবং নতুন করে বেশ কিছু আম আবার যুক্ত হয়েছে। এবং বাজারে এই মুহূর্তে কিন্তু আমের যোগানটা কিছুটা কমেছে। গত কয়েকদিনের তুলনায় সরবরাহের উপর ভিত্তি করে দরের কিছুটা ওঠানামা আমরা দেখছিলাম। বিশেষ করে এই সময়টাতে বাড়িফোর, রূপালী এবং ফজলি এই আমের সরবরাহটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং বাড়িফোর এই আমটা কিন্তু এই অঞ্চলের একটা উন্নত জাতের আম। এছাড়া কিন্তু ফজলি আম, এই আমগুলো আমরা দেখছিলাম এখানে প্রকারভেদে যে দর, গত সপ্তাহের ব্যবধানে প্রতি মনে 500 থেকে 600 টাকা পর্যন্ত, যেটা ভালো মানের জাতের, এই দামগুলো কিন্তু বেড়েছে। এবং আমের দর বৃদ্ধির জন্য কিন্তু এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে আমের যেহেতু সরবরাহটা কমে আসছে, পাশাপাশি এবার কিছুটা বৈরী আবহাওয়ার কারণে প্রথম দিকে দর কিন্তু অনেকটাই কম ছিল। পরবর্তী ধাপে কিছুটা সরবরাহের ঘাটতিকে কারণ দেখিয়ে কিন্তু এই মুহূর্তে দর বেড়েছে। বিশেষ করে এই অঞ্চলের সবচেয়ে বেশি জনপ্রিয় আম যেটি, সেটা হলো আম্রপলি আম। এই আমে বর্তমানে বাজারজাত করছেন বেশিরভাগ এখানকার বাগান মালিকরা। এবং প্রতি মন বাজারজাত করতে আমরা যে দরটা দেখছিলাম, গেল সপ্তাহে যে রূপালী আম বিক্রি হয়েছিল 2800 থেকে 3000, সেটা কিন্তু এই সপ্তাহে এসে 3500 থেকে 3800 টাকা প্রতি মনে বিক্রি হচ্ছে। এবং এরকম একটি যোগান ওঠানামার কারণে দরের এক ধরনের আমরা ছন্দপতন দেখছি। তবে বর্তমান যে দরটি রয়েছে, এই দরে আমের এখানকার যারা বাগান মালিক তারা বেশ খুশি, কিন্তু ক্রেতাদের দিক থেকে অনেকটা হতাশ প্রকাশ করছে হঠাৎ করে এরকম একটি বাড়তি দরের কারণে। এই ছিল সার্বিক নওগাঁর আমদানি কেনার খবর আমার কাছে। নওগাঁয় আমের আড়ত পট্টি থেকে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি। টানা কয়েকদিন দাম কমার বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দর। ব্রেন্ট ক্রুড, গ্যাসোলিন এবং ইথানল সহ অধিকাংশ তেলের দাম বাড়ছে। টানা কয়েকদিন কমার পর বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত তেলের দাম। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, গতকালকের তুলনায় বুধবার $0.08 বেড়ে ক্রুড অয়েলের ব্যারেল বিক্রি হচ্ছে $68.23। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 1.16%। বেড়েছে ব্রেন্টের দামও, 0.02% বেড়ে বিশ্ববাজারে এই তেল বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $70.04। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 1.37%। এদিকে গ্যাসোলিনের দাম বেড়েছে 0.21%। বুধবার সকালে বিশ্ববাজারে গ্যালন প্রতি এই তেল বিক্রি হচ্ছে $2.18। 3.46% দাম বেড়েছে এক সপ্তাহে। বেড়েছে ইথানলের দামও, গতকালের তুলনায় 1.47% বেড়ে ইথানল বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $1.72। সপ্তাহ ব্যবধানে দাম বাড়তির পরিমাণ দাঁড়িয়েছে 0.15%। তবে প্রাকৃতিক গ্যাসের প্রতি গ্যালনের দাম কমেছে 0.63%, বিক্রি হচ্ছে $3.32। সপ্তাহ ব্যবধানে দাম কমতির পরিমাণ দাঁড়িয়েছে 4.53%।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মার্কিন শুল্ক আরোপে বাংলাদেশি রফতানিমুখী শিল্পে ক্ষতির শঙ্কা। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফা আলোচনা শুরু আজ। শর্তের বিষয়ে সতর্কতার পরামর্শ। নানা সংকটেও পোশাক রফতানিতে বিদায়ী অর্থ বছরে রেকর্ড গড়েছে বাংলাদেশ। বছর ব্যবধানে বেড়েছে 3 বিলিয়ন মার্কিন ডলার, প্রবৃদ্ধি 9%। এবং বাংলাদেশ ভারত বাণিজ্য রেশারেশিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে 6 লাখ টন। দুদেশের মধ্যে বিধিনিষেধ আরোপ বন্ধের আহ্বান ব্যবসায়ীদের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।